নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের আরেকটি চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দেখো আমি কিছু টপিক লিখে নিয়েছি, কারণ এই টপিকগুলো এত টপিক লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি কিছু টপিক লিখে নিয়েছি, প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝে নাও। চলো, পরমাণু নিউক্লিয়াস এই কথাটাই কত না, ছোটবেলায় আমরা নিউক্লিয়াস নিয়ে অনেক আগে দেখেছিলাম যে মাঝখানে আমি যদি এখানে একটা ছবি এঁকে দেখাই, ডান দিকে তুমি দেখো একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ক্লাস 9-এ আমরা এগুলো পড়েছি। নিউক্লিয়াসের চারপাশে কারা ঘোরে যেন? ইলেকট্রন ঘোরে। ছোট ছোট আকারে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকে। প্রথম কক্ষে 2টি, বাকি পরের কক্ষগুলোই 8টি, এইরকমভাবে ঘুরতে থাকে। এবার পরমাণুর মাঝখানে এই যেটা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে আমরা জানি। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, আর কে থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটনের আধান হয় পজিটিভ, নিউট্রনের আধান নিস্তড়িত মানে শূন্য, এবং চারপাশে ইলেকট্রন ঘোরে, সেগুলো হচ্ছে আধান মাইনাস হয়। এগুলো ক্লাস 9-এ আমরা শিখেছি। আজকে যে টপিকটা আলোচনা হচ্ছে এই পরমাণু নিউক্লিয়াস নিয়ে। এই যে পরমাণু নিউক্লিয়াস, দেখো প্রথম প্রশ্ন আসছে, তেজস্ক্রিয়তা কাকে বলা হয়? তেজস্ক্রিয়তা হলো যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ ভর বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা বলতে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে বা দুটো নিউক্লিয়াস একসাথে গড়ে পরমাণুতে যেটা পাওয়া যায়, এবং এই সময় কিছু পরিমাণ রশ্মি নির্গত হয়। দুটো হালকা নিউক্লিয়াস একসাথে জয়েন হয়ে বা একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হওয়ার সময় প্রচুর পরিমাণে রশ্মি নির্গত হয়, সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয়তা। যেমন তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমি যদি বলি, তেজস্ক্রিয় মৌল হচ্ছে যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, রেডন, এই জাতীয় কিছু তেজস্ক্রিয় মৌল আছে। এইগুলোকে ভাঙলে, যদি ভাঙা হয়, সেগুলো থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। সেই রশ্মিগুলোর নাম হচ্ছে যথারীতি আলফা, বিটা এবং গামা। এই 3টে রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলো নির্গত হয়। এই তেজস্ক্রিয়তার একক পরীক্ষায় অনেক সময় আসে, মনে রাখবে তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। এবং তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী বেকারেল। এই আবিষ্কার করেন বলে, লক্ষ্য করেন বলে, এই জন্য এর নাম অনুযায়ী তেজস্ক্রিয়তার একক দেওয়া হয় বেকারেল। কারণ দেখো ভালো করে, বেকারেল এটি প্রথম লক্ষ্য করেন, তার জন্য এর এককটাও কিন্তু দেওয়া হয় বেকারেল। আগেকার দিনে এটাই অনেক সময় বেশি করা হতো, যে তার একক তার নাম অনুসারে, যে আবিষ্কার করতো তার নাম অনুসারে করা হতো। তো মেন কথা হচ্ছে যে এই তেজস্ক্রিয় রশ্মি থেকে যে জিনিসগুলো বেরোয় সেগুলোকে বলা হয় আলফা, বিটা, গামা। এই আলফা, বিটা, গামা থেকে এবার দেখো কিছু প্রশ্ন আসে। অনেক সময় এই যে তেজস্ক্রিয় মৌলগুলো থেকে আলফা, বিটা, গামা রশ্মিগুলো বেরোয়, সেই আলফা, বিটা, গামা রশ্মিগুলো থেকে যেমন এদের আধানের ক্রম অনুযায়ী সারারে আলফা গ্রেটার দ্যান বিটা, গামা গ্রেটার দ্যান গামা, ভরের ক্ষেত্রেও সেম, আয়নীয় করার ক্রমের ক্ষেত্রেও সেম। শুধু আলাদা কোন জায়গায় ক্ষেত্রে ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো, ভেদন ক্ষমতার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা। কারণ ভেদন ক্ষমতার ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করে দেখো কি হচ্ছে, এই আলফা, বিটা, গামা এটা উল্টো হয়, মানে গামার ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি হয়। কেন? গামা যে কোনো স্ক্রিনকে ভেদ করে দিয়ে চলে যেতে পারে, কারণ গামার পাওয়ারটা এর মধ্যে সবচেয়ে বেশি। ভেদন ক্ষমতা মানে কি? ভেদ করে যাওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে গামার বেশি। তার মানে এক্ষেত্রে কিন্তু শুধু কি হবে, ভেদন ক্ষমতার দিকে সবচেয়ে লক্ষ্য করলে দেখা যাবে গামাটা সব থেকে বেশি। আর বাকি আধান, ভর ও গ্যাসের আয়নিত করার ক্ষেত্রে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। শুধু ভেদন ক্ষমতার ক্ষেত্রে উল্টো হবে। আশা করি এই ক্রমটা মনে রাখবে, পরীক্ষায় ছোট ছোট অনেক সময় প্রশ্ন দেয়, অথবা বলে দেয় কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম বলো, এবং সেখান থেকে যে রশ্মিগুলো নির্গত হয় সেই রশ্মিগুলোর নাম বলো। সেই রশ্মিগুলোর নাম আশা করি পারবে। চলো, এবার অনেক সময় প্রশ্ন দেয়, এই দেখো, যদি ধরো আমরা ছোটোবেলায় আগে আমরা জেনেছিলাম যে কোনো একটা, এই ধরো একটা মৌল দিলাম এ, সাপোজ একটা মৌল দিলাম এ, আসছি পরে আরও টপিকে, কিন্তু এই যে এই এর মাথার উপরে যেটা লেখা থাকে এইটাকে বলা হয় ভর সংখ্যা। কি বলা হয়? এটাকে বলা হবে ভর সংখ্যা। এবং এই যে নিচে যেটা থাকে দেখতে পাচ্ছ 3, এইটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, বা ইলেকট্রন সংখ্যাও সেমই হয়, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন। মেন কথা হচ্ছে উপরে যেটা থাকে তাকে বলা হয় ভর সংখ্যা, নিচে যেটা থাকে বলা হয় প্রোটন সংখ্যা বা বলা হয় পারমাণবিক সংখ্যা। বোঝা গেল কি বললাম? এবার এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আশা করি ক্লিয়ার হলো।
এবার এই কোনো একটা মৌল, ধরো সাপোজ এইটা পরীক্ষায় এরকম আসে, কোনো একটা মৌল থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে কি হয়, মনে রাখবে আলফা কণা কোনো একটা মৌল থেকে, আমরা কি বলেছি তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হয়, কারণ ওইগুলো ভাঙার সময় আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বেরোয়। এইবার এই আলফা রশ্মি বেরোনোর সময়, ভালো করে মন দিয়ে বোঝো, আলফা রশ্মি বেরোনোর সময় মনে রাখবে ওপরে যে ভর সংখ্যা মানে মাথায় যেটা থাকে, ভালো করে থাকে, ইউরেনিয়ামে থাকলো, আলফা রশ্মি বেরোলে মনে রাখবে ওপরে কত ছিল 238, তাই না, এই জায়গায় দেখো 238 ছিল। আলফা রশ্মি বেরোলে মনে রাখবে ওপরে 4 কমে আর নিচে 2 কমে। ওপরে 4 কমলে কত হবে বলো, 204 কমলে কত হবে 234, আর নিচে 2 কমলে কত হয় 90। তাহলে মনে রাখবে এই পাশে আমি যদি নোট করে দিই তাহলে বলবে আলফা রশ্মি নির্গত হলে কোনো একটা ইয়ে থেকে, আলফা রশ্মি নির্গত হলে এটা শর্টকাটে লিখছি, ওপরে বলতে কি ভর সংখ্যা, ওপরে যেটা থাকে তাকে কি বলে, আমরা এই যে আগেই দেখেছি ওপরে যেটাকে বলে তাকে ভর সংখ্যা, আর নিচেরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পূর্ণাঙ্ক সংখ্যা, যাই হোক। তো মেন কথা আলফা রশ্মি নির্গত হলে আমি এমনি ভর সংখ্যাকে আমি ওপর বলেই লিখছি, যে ওপরে 4 কমে এবং নিচে 2 কমে। কি বললাম, আলফা রশ্মি নির্গতর ক্ষেত্রে। এবার একটা বিটা রশ্মি নির্গত হলে কি হয় ভালো করে দেখো, ধরো একটা বিটা রশ্মি ইউরেনিয়ামে থাকলো, দেখো যদি একটি বিটা রশ্মি বেরোয় তাহলে মনে রাখবে ওপরে যা ছিল তাই থাকবে, 238 ছিল না, এই যে এটাই 238 ছিল, এই 238ই হলো, কোনো অসুবিধা নেই, শুধু নিচে 1 বাড়বে, মানে 1 বেড়ে গেলে কত হয়ে যাবে 92টা, কত হয়ে যাবে 1 বেড়ে গেলে 93, অর্থাৎ বিটা রশ্মি নির্গত হলে কি হয়, বিটা রশ্মি নির্গত হলে নিচে 1 বাড়বে, অনলি নিচে 1 বাড়ি। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এইবার গামা রশ্মি নির্গত হলে কি হয় ভালো করে মন দিয়ে দেখো, কিছুই না, গামা রশ্মি নির্গত হলে কিছুই চেঞ্জ হবে না, নো চেঞ্জ, যা ওপরে 238 ছিল 238ই হলো, যেমন এটাই 238ই হলো, তাই না, এখানে কত ছিল 238ই হলো দেখো, আর এখানে কত রয়েছে 92, এই 92ই হবে, মানে নো চেঞ্জ। তাহলে গামা রশ্মি বেরোলে কোনো পরিবর্তন হয় না। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো দুটো আলফা রশ্মি বেরোনো, এই রকমের প্রশ্ন অনেক সময় দেয় যে দুটো আলফা রশ্মি বেরোলে কি হয়, আগে আমাকে বলো একটা আলফা বেরোলে কি হয়, আমরা কি দেখেছি ওপরে 4 কমে নিচে 2 কমে, তাহলে দুটো বেরিয়েছে, তাহলে ওপরে কি হবে 8 কমবে, তাহলে ওপরে 8 কমবে আর নিচে কি হবে, নিচে হবে একটা বেরোলে কত হয় 2 কমে, তাই তো, তাহলে এখানে 235 ছিল, তাহলে দুটো আলফা বেরিয়েছে মানে 8 কমে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, এ মৌলটার ওপরে কত হয়ে যাবে বলো, এ মৌলটার ওপরে হয়ে যাবে 235 থেকে 8 কমে গেল, তাহলে কত হয়ে যাবে 227, তাই তো, আর নিচে একটা আলফা বেরোলে নিচে কত হয়, নিচে 2 কমে, কিন্তু দুটো আলফা বেরিয়েছে তাহলে 4 কমবে, তাহলে 90 থেকে 4 বিয়োগ করলে কত আসে বলো, 90 থেকে 4 বিয়োগ করলে আসে 86। এবার চলে আসি 3টে বিটা, আমার বলো বিটা বেরোলে কি হয়, বিটা বেরোলে নিচে 1 বাড়ে, তাহলে 1 বাড়ে, তাহলে আমাকে একটা কথা বলো, নিচে 1 বাড়লো, তাহলে এখানে কত ছিল 227, নিচে 1 বাড়ছে, তাহলে একটা বিটা বেরোলে নিচে 1 বাড়ে, 3টে বিটা বেরিয়েছে তাহলে নিচে 3 বাড়বে, 86, 87, 88, 89, 89, তাই তো, তাহলে এখানে কত হয়ে গেল 89। এবার চলে আসি তারপরের মৌল, 10টা গামা বেরিয়েছে, আরে বাবা গামা বেরোলে কোনো পরিবর্তন হয় না, 10টা বেরোক আর 100টা আর 1000টাই বেরোক কোনো পরিবর্তন হবে না, তাহলে উপরে 227 যেমন ছিল তেমন 287 হয়ে যাবে, আর নিচে 89টা 89, 10টা কেন 1000টা গামা বেরোলেও কোনো পরিবর্তন হয় না। তাহলে আশা করি ক্লিয়ার হলো। আলফা বিটার গামা রশ্মি পরীক্ষায় প্রতিবার দেয়, আলফা রশ্মি 1টা 2টো 3টে এভাবে বার করতে দেয়, আশা করি পারবে। চলে আসি এবার আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মির পার্থক্য। দেখো আমি একটা ছক বানিয়েছি, এটাতে একদম ইজি করে লিখে দেওয়া আছে যে আলফা রশ্মি কি, আলফা রশ্মি একটি ধনাত্মক কণার স্রোত, তাই তো, ধনাত্মক আধানবাহী কণার স্রোত,
আর বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণার স্রোত। ঠিক আছে। গামা রশ্মি একটি ক্ষুদ্র তরঙ্গ, তড়ুৎচুম্বকীয় তরঙ্গ। আধানগুলো দেখতে পাচ্ছ, আধানগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ কিছু করার নেই। এটা যেহেতু ধনাত্মক, তাই এই জায়গায় দেখো 3 এর আগে কি আছে, এখানে প্লাস আছে। এখানে বিটা রশ্মিটা কেমন হয়, ঋণাত্মক হয়, তাই এই জন্যই দেখো এই জায়গাতে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। 1.6 এর আগে মাইনাস দেওয়া আছে। আর গামা রশ্মি তো নিস্তড়িত, জানো গামা বেরোলে কোনো চেঞ্জ হয় না, গামা তাহলে কি নিস্তড়িত এক ধরনের। আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির মধ্যে আমরা ভেদন ক্ষমতা কি দেখেছি, গামার সব থেকে বেশি পাওয়ারফুল, একদম প্রথমেই পড়েছিলাম গামা রশ্মির পাওয়ারফুল সবচেয়ে বেশি, এই যে এখানে লেখা আছে অনেক বেশি। আর কত গুণ, আলফা রশ্মির থেকে দেখো প্রায় 10,000 গুণ বেশি। বিটা রশ্মির ক্ষেত্রে এই দেখো এটার হচ্ছে মোটামুটি বেশি, আর এটার হচ্ছে ভেদন ক্ষমতা তুলনামূলক কম। আয়নয়ন ক্ষমতা যদি দেখো, এই আয়নয়ন ক্ষমতা হচ্ছে তেজস্ক্রিয়তর আলফা রশ্মির, আমরা দেখেছি যে আয়নয়নের দিক থেকে আলফা রশ্মি হচ্ছে প্রথমে ছিল, উল্টোটা গামা রশ্মির মিডিয়াম, আর এটার হচ্ছে খুব কম, তাই তো। তাহলে এটা দেখো উল্টোটা, এটা হচ্ছে 100 গুণ 1000 গুণ ছিল, ঠিক উল্টো লেখা কিন্তু এই জায়গায় লেগেছে 1000 গুণ 100 গুণ, তাই না। লেখাটা একদম আমি ইজি পার্থক্য করে দিয়েছি, এই 4টে পার্থক্য লিখবে তাহলেই হয়ে যাবে মোটামুটি পরীক্ষায় যদি আসে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি, এই যে তেজস্ক্রিয় মৌলগুলো বললাম, যার থেকে এই যে আলফা বিটা গামা রশ্মিগুলো বেরোয়, এই তেজস্ক্রিয় মৌলগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো। তেজস্ক্রিয় সোডিয়াম, তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় ক্লোবাল্ট, তেজস্ক্রিয় কার্বন আর তেজস্ক্রিয় ইউরেনিয়াম, এগুলো দেখো এক একটা কাজে লাগে। সোডিয়ামটা কি কাজে লাগে, রক্ত তঞ্চনের জন্য, চিকিৎসার কাজে। আয়োডিন কি লাগে, থাইরয়েডের রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় ক্লোবাল্ট কি, ক্যান্সার রোগের কোষে ব্যবহার হয়। কার্বনের ক্ষেত্রে কার্বন ডেটিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। আর এটি কি, তেজস্ক্রিয় ইউরেনিয়াম, যেটা নিয়ে আমরা ইউ 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 লিখছি, সেটা আমাদের পৃথিবীর বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয়। আশা করি ক্লিয়ার হলো। দেখো আমরা আগেও দেখেছি, এবার চলে আসি পরের টপিকে। আমরা দেখেছি যে নিউক্লিয়াসের মধ্যে দুটো লোক থাকে। কি কি লোক থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর চারপাশে যারা ঘুরে বেড়ায়, এই যে চারপাশে এরা ঘুরে বেড়াচ্ছিল, এইগুলোকে কি বলা হচ্ছিল, এইগুলোকে বলা হচ্ছিল ইলেকট্রন। এবার মন দিয়ে দেখো, এই ভর ত্রুটি কাকে বলে। দেখো নিউক্লিয়াসের বেশিরভাগ, ধরো একটা নিউক্লিয়াস আমি যদি এখানে আঁকি, এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। তাহলে বেশিরভাগ জায়গাটাই কারা ক্যাপচার করে রেখেছে, প্রোটন আর নিউট্রন। কিন্তু আমাকে বলো, প্রোটন নিউট্রন জায়গা ক্যাপচার করে রাখলেও কিছু কিছু জায়গা তো ফাঁকা রয়েছে। যদি এই জায়গাগুলোই বলি, এই জায়গাগুলো তো ফাঁকা রয়েছে, হ্যাঁ কি না। এই ছবিতে যদি দেখো ভালো করে, এই জায়গাগুলো তো ফাঁকা রয়েছে, কিছু কিছু জায়গা, বেশিরভাগ জায়গাটাই ক্যাপচার করে রেখেছে প্রোটন আর নিউট্রনে, কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে। তাহলে সেটাই বলা হচ্ছে। তাহলে বলো আমাকে একটা জিনিস বলো, প্রোটন আর নিউট্রন মিলিয়ে ধরো হয়তো 10 কেজি হলো। এবার নিউক্লিয়াস তো নিশ্চয়ই এই ফাঁকা জায়গাগুলো, নিউক্লিয়াসের ভর তো একটু হলেও বেশি হবে, কারণ ফাঁকা রয়েছে গ্যাপগুলো। তাহলে অর্থাৎ নিউক্লিয়াসের ভর হলো 11 কেজি হলো। তাহলে মোট এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে, 1 কেজি। এই 1 কেজি যেটা এক্সেস হয়ে যাচ্ছে, 1 কেজি যেটা এক্সেস হচ্ছে, তাকে বলা হয় ভর ত্রুটি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাদের যে ভরের সমষ্টি, এবং নিউক্লিয়াসের বাকি শুধু তো আর ওদের নিয়েই গঠিত, আমি মানছি নিউক্লিয়াসটা যে প্রোটন আর নিউট্রন নিয়েই গঠিত, কিন্তু তা সত্ত্বেও তুমি বলো, তা সত্ত্বেও এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, সেই জায়গাগুলো বাদ দিলেও সেইগুলো তো নিউক্লিয়াসের একটু হলেও বেশি ভার আছে, কি আছে না, অবশ্যই একটু আছে। সেইটাই বলা হচ্ছে যে ভর ত্রুটি। অর্থাৎ নিউক্লিয়াসের ভর থেকে এই যে মোট প্রোটন আর নিউট্রনের সমষ্টি বাদ দিলে যতটুকু এক্সেস ভর পাওয়া যায়, সেটাকেই বলা হয় ভর ত্রুটি। তাহলে নিউক্লিয়াসে তাহলে কি লেখা রয়েছে দেখো, ভর ত্রুটির হেডিংটা পড়ো। নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আর নিউট্রন আছে, তাদের ভরের সমষ্টি, তাদেরকে অ্যাড করে যে কত পেলাম, তাদেরকে অ্যাড করে ধরো 10 কেজি পেলাম। তাদের অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা, তাদের অপেক্ষা নিউক্লিয়াসের ভর অপেক্ষা কিছুটা কম হয়। তাদের যে মোট ভর, সেটা নিউক্লিয়াসের ভরের থেকে কিছুটা কি হবে, কম হবে। নিউক্লিয়াসের ভর 11 কেজি, তার এদের দুজনে মিলে কত হয়ে যাচ্ছে, 10 কেজি। তাহলে এই যে ভরের পার্থক্য, এটাকে বলা হয় ভর ত্রুটি। ক্লিয়ার হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো তা কালে কাকে ভর ত্রুটি বলা হয়। আচ্ছা, এবার চলে আসি নেক্সট টপিক।
বন্ধন শক্তি। দেখো এই যে দেখতে পাচ্ছ প্রোটন আর নিউট্রন, এই দুই ভাই কার মধ্যে রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে। এর মধ্যে কি রয়েছে? প্রোটন। এর মধ্যে কি রয়েছে? নিউট্রন। আমাকে বলো এই প্রোটন আর নিউট্রনগুলো পরস্পরের সাথে কিভাবে রয়েছে? একসাথে বন্ধন মানে বেঁধে এমনভাবে রয়েছে, তারা জোটবদ্ধভাবে রয়েছে, তাদেরকে কিন্তু কখনোই আলাদা করা যাবে না। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ছবিতে দেখো প্রত্যেকের গায়ে লেগে লেগে রয়েছে, অ্যাটাচ হয়ে রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে একটা মারাত্মক আকারে বন্ধন সৃষ্টি হয়ে রয়েছে। এইবার এই যে বন্ধন সৃষ্টি হয়ে রয়েছে, এবার এদেরকে যদি তুমি মনে করো যে আমি এর মধ্যে থেকে প্রোটন আর নিউট্রনকে আলাদা করব, দুই ভাইকে আমরা আলাদা করে দেবো। এবার বলো তুমি যদি কোনো দুই ভাই যারা জোটবদ্ধ মানে এক পরিবারে রয়েছে, তাদেরকে যদি আলাদা করতে হয়, তার জন্য একটা বাইরে থেকে শক্তি আনতে হবে। আনতে হবে কি আনতে হবে না? সেই শক্তিটাকেই বলা হয় বন্ধন শক্তি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে এই যে দুটো লোক প্রোটন আর নিউট্রন, এই যে দেখতে পাচ্ছ প্রোটন, যে প্রোটন আর নিউট্রন বসবাস করছে, এই প্রোটন আর নিউট্রন কিভাবে থাকে? জোটবদ্ধভাবে থাকে। এরা সহজে আলাদা হতে চায় না, দুই ভাই, এরা একসাথেই থাকে এক বাড়িতে। এক বাড়ি বলতে কাকে বোঝাচ্ছি? নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে একসাথে থাকে। এদেরকে আলাদা করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, যে ন্যূনতম শক্তি প্রয়োগ করলেই এরা আলাদা হয়ে যাবে, তাকে বলা হয় বন্ধন শক্তি। ক্লিয়ার হলো না হলো না? মানে স্বাধীনভাবে আলাদা করতে হবে, মানে পুরোপুরি আলাদা করে দেবো প্রোটন আর নিউট্রনকে, স্বাধীনভাবে আলাদা, যে ওরা একসাথে থাকতে পারবে না, ওরা আলাদা আলাদা থাকবে, স্বাধীনভাবে থাকবে। অর্থাৎ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাকে বলা হয় বন্ধন শক্তি। ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি এদের মধ্যে সম্পর্ক, ভর ত্রুটি আর বন্ধন শক্তির মধ্যে এই সম্পর্ক পরীক্ষায় আসলে লিখবে। বন্ধন শক্তি হচ্ছে 1 AMU হলে, এক ভর ত্রুটি 1 AMU হলে বন্ধন শক্তির পরিমাণ হবে এই 931.5 MEV, মানে হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এটা একটু মুখস্থ রাখবে, কারণ এটা পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়। ক্লিয়ার হলো? কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবার আসি নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন বলতে দেখো, নিউক্লিয় বিভাজন এই ছবিটা আগে দেখে নিই, তারপরে আমরা এই টপিকটা সম্পর্কে এক্সপ্লেন করি। ইউরেনিয়াম 23592, এই যে এটা দেখলে, এটা কি আমরা আগেই পড়েছি? ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। এবার এই তেজস্ক্রিয় মৌলকে আমরা কি দিয়ে আঘাত করছি বলতো? একটা নিউট্রন দিয়ে। ভালো করে দেখো, এই দেখো নিউট্রন, এই নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে কি হবে? এই নিউট্রন দিয়ে যদি এই একটা ভারী নিউক্লিয়াস, এটা একটা ভারী বড় নিউক্লিয়াস, তাই না? দেখেই বুঝতে পারছো বড় আকারের, এটি একটি বড় নিউক্লিয়াস, তাই তো? বড় নিউক্লিয়াস, তাহলে একটি বড় বা ভারী, বড় বলতে পারো বা ভারী নিউক্লিয়াস, ভারী নিউক্লিয়াসকে ভেঙে কি হচ্ছে দেখো, নিউটন দিয়ে এটাকে আঘাত করলো, তাহলে দেখো উপরে কত ছিল? একটা, এই 235-এর সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 23692। কিন্তু এটা কিন্তু অস্থায়ী, এরকমভাবে থাকবে না, এটা কি হয়ে যাবে? এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কতগুলো কি কি তৈরি করবে ভালো করে দেখো। এখানে একটা ক্রিপ্টন বিএ তৈরি করবে একটা, আর 3খানা ছোট 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 নিউট্রন তৈরি করবে। তাহলে একটা নিউট্রন দিয়ে তাকে মারলে, কাকে মারলে? এই যে এই লোকটা ইউরেনিয়াম। তাহলে একটা ইউরেনিয়ামকে 23592-কে মারলাম, কি দিয়ে মারলাম? নিউট্রন দিয়ে একটা আঘাত করলাম, নিউট্রন দিয়ে এটাকে আঘাত করলাম, কাকে? একটা তেজস্ক্রিয় মৌলকে। এটা কি? একটা তেজস্ক্রিয় মৌল। এটাকে আঘাত করা হলো কি দিয়ে? N10 দিয়ে। আঘাত করার পরে সেটা অস্থায়ী রূপে কি তৈরি করলো? 200, এই দেখো 35, আর উপরে নিউট্রনের কি ছিল? 1 ছিল, নিউট্রনের 1 আর 235 যোগে 236 হয়ে গেল এইটা। আর নিচে 92, নিচে এই যে 0 আর 92 যোগ করলে তো 92 হয়, নিচে 92 হলো। এবার এটা অস্থায়ী রূপে তৈরি হলো। এইবার এইটা ভেঙে কি করছে? হালকা দুটো নিউক্লিয়াস, হালকা দুটো নিউক্লিয়াস যদি বলো কে কে, বলবো এই একটা হালকা নিউক্লিয়াস, এই একটা হালকা নিউক্লিয়াস তৈরি হলো, এবং এর সাথে কিছু ছোট 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 কি হচ্ছে? এই পাশে দেখো ভালো করে, নিউট্রন তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যদি এই যেটা তৈরি হলো, এইটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এবার বলি শোনো, তাহলে এটার পরীক্ষায় যদি বলে কাকে বলে, আমি বলবো একটি ভারী নিউক্লিয়াস, এটা একটা বড় নিউক্লিয়াস বা ভারী নিউক্লিয়াসকে ভেঙে যদি ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়, দেখো অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়েছে না? যদি আমি বলি ছবিতে দেখো, এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5খানা ছোট ছোট কি হয়েছে? নিউক্লিয়াস। বা কিন্তু বড় হিসাবে যদি দেখা যায়, বড় দুটো, ভালো করে দেখো দুটো বড় আছে কিন্তু, তাহলে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে এখানে একটা, এখানে একটা, তাহলে বড় হিসাবে দুটো।
তাহলে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে যদি ছোট ছোট দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায় তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে নিউক্লিয় বিভাজন। তাহলে বিক্রিয়াটা দেখো এই রকমই নিশ্চয়ই হবে, ভালো করে বুঝে দেখো নিউক্লিয়াসে বিক্রিয়াটা কি কি তৈরি হচ্ছে। বিক্রিয়া দেখে ঘাবড়াবে না, অনেকে বিক্রিয়া দেখে ঘাবড়ায়, এইটা ভালো করে মনে রাখবে। তাহলে কি দিয়ে করেছিলাম? প্রথমে কে ছিল? ইউরেনিয়াম। ভালো করে দেখো এই জায়গায় ইউরেনিয়াম 235, এই যে লিখেছি ইউরেনিয়াম 235। একে কাকে কাকে মারা হয়েছে? একে এই লোকটা দিয়ে মারা হয়েছে। এই লোকটার নাম কি? এই যে এই লোকটা মারা হলো। তারপরে কি তৈরি হলো? অস্থায়ী রূপে কি তৈরি হয়েছিল এই মাঝখানে? এই যে অস্থায়ী রূপে এটা তৈরি হয়েছিল। হয়ে যাওয়ার পরে কি কি পেয়েছিলাম? নিউক্লিয়াস ভেঙে যাওয়ার পরে ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে কি হয়েছিল? হালকা হালকা নিউক্লিয়াস তৈরি হয়েছিল। সেই নিউক্লিয়াসগুলো কে কে পেয়েছি দেখো ভালো করে ছবিতে, ভালো করে দেখে নাও। এখানে এ দেখো কে আর পেয়েছিলাম এইটা, বিএ পেয়েছিলাম এইটা, আর তিনখানা নিউট্রন পেয়েছিলাম, একটা দুটো তিনটে, তাই তো? তাই দেখো এখানে ভালো করে এ দেখো বিএ পেয়েছি, কে আর পেয়েছি, আর তিনখানা এন নিউট্রন পেয়েছি, এবং ভালো করে দেখো প্রচুর পরিমাণে শক্তি পেয়েছি। এই যে অর্থাৎ নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। এইটা কোন জায়গায় দেখা হয়? দেখো নিউক্লিয় বিভাজন কোথায় হয় মনে রাখবে, নিউক্লিয় বিভাজন হয় বোমে। নিউক্লিয় বিভাজন কোথায় হয়? বোমে। ভালো করে কিন্তু এখানে স্টার মেরে দেওয়া আছে, পরীক্ষা আসে পরমাণু বোমে নিউক্লিয় বিভাজন হয় না সংযোজন হয়? বলবে বোম বিভাজন কি দিয়ে শুরু? বিভাজন ভালো করে দেখো, বিভাজন ব দিয়ে শুরু। একই রকমভাবে পরমাণু বোমও কিন্তু ব দিয়ে শুরু, তাই তো? তাহলে বিভাজন ব দিয়ে শুরু, বোম ব দিয়ে শুরু। তার মানে এই নয় যে সব বোমই বিভাজন হবে। আমি বললাম পরমাণু বোমের বোম আর বিভাজন, বোম আর বিভাজন সেম, এইভাবে মাথায় ঢুকে নাও। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে নিউক্লিয়াস কিভাবে, নিউক্লিয়াস আশা করি বিক্রিয়াটা এবার লিখতে অসুবিধা হবে না, কিভাবে এই নিউক্লিয় বিভাজনটা হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। আচ্ছা, নিউক্লিয় বিভাজন কাকে বলে আশা করি ক্লিয়ার হয়েছে। নিউক্লিয় বিভাজন হচ্ছে যখন একটা ভারী নিউক্লিয়াস ভেঙে ধীরে ধীরে নিউট্রন কণা দিয়ে আঘাত করলে, একটা ভারী নিউক্লিয়াসকে নিউট্রন কণা দিয়ে আঘাত করেছো এবং আঘাত করার পরে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট হালকা অংশে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করেছো, দিয়ে নিউট্রনকে আঘাত করলে যে হালকা হালকা দুটো নিউক্লিয়াসে সমভর বিশিষ্ট হালকা নিউক্লিয়াসে বলছে হালকা অংশে পরিণত হয়, তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এবার দেখো নিউক্লিয় বিভাজন কোথায় হয় বললাম? পরমাণু বোমায়। দেখো পরমাণু বোমাটা এতটাই ক্ষতিকারক যে দেখো হিরোশিমা নাগাসাকিতে প্রথম ফেলা হয়। এটা হচ্ছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে প্রথম ফেলা হয়। প্রথমে হিরোশিমায় ফেলা হয়েছিল, তার কিছুদিন পরে আবার নাগাসাকিতে ফেলা হয়। এটা হচ্ছে তৎকালীন, এই নিয়ে একটা গল্প আছে, সেটা পরে আলোচনা এক সময় করা যাবে। কিন্তু মেন কথা হিরোশিমা নাগাসাকিতে প্রথম আমেরিকা যখন এই পরমাণু বোমটা ফেলে, তার এখনো পর্যন্ত দেখো সেই সময় সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। দেখো তখনকার দিনে কিন্তু এই দেখো 500 মিটারের মধ্যে 90% মানুষ একসঙ্গে মারা গিয়েছিল। আর যারা বেঁচে ছিল তারা 3 সপ্তাহ পর থেকে তাদের বেশিরভাগ চুল উঠে অ্যানিমিয়া হয়ে, ডায়রিয়া হয়ে প্রভৃতি রোগ দেখা দিয়েছিল। বোমা ফেলার অর্ধ শতাব্দীর পরে মানে আজকের দিনেও তাদের মধ্যে অনেকে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, বিকলাঙ্গ শিশুর জন্মের মতো এই সমস্যা রয়ে গেছে। তাহলে পরমাণু বোমটা কতটা ক্ষতিকারক তোমরা বুঝতে পারছো। এই যে 2025 সালে কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের একটা পরিকল্পনা হচ্ছিল, সেই সময় তুমি যদি দেখো বারবার সবাই চাই, সব দেশই চাই কখনোই যেন এদের মধ্যে কোনো দেশের মধ্যে পরমাণু অ্যাটাক না হয়। কারণ পরমাণু অ্যাটাক হলে শুধু সেই দেশের ক্ষতি না, পুরোপুরি বাকি দেশগুলোরও কিন্তু মারাত্মক আকারে ক্ষতি হবে, কারণ তার এফেক্টটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। ধরো পাকিস্তানে মারা হলো একটা বোম, কিন্তু সেই হাওয়ার মাধ্যমে সেইগুলো যখন আমাদের দেশে এসে পৌঁছাবে, সেই রেডিয়েশনের যখন হাওয়ার মাধ্যমে আমাদের এসে পড়বে, তখন আমাদের মানুষও কিন্তু বিকলাঙ্গ এবং এফেক্টিভ হতে পারে। ভারত সরকার এইটা বোঝার পরে এবং কিছু বুঝতে পারে, তার জন্য পুরোপুরি এই অ্যাটাকটা ভারত সরকার নিজের থেকেও চাইলেও যে এটা যাতে না হয়, ওরাও যাতে না করে, আমরাও যাতে না করি। চলো এবার চলে আসি নিউক্লিয় রিঅ্যাক্টর। নিউক্লিয় রিঅ্যাক্টর বলতে দেখো আমরা এই যে এই যে দেখতে পাচ্ছি ইউরেনিয়াম, এই জাতীয় মৌলগুলো আমরা বললাম, এই ইউরেনিয়াম মৌল বা এই ধরনের মৌল খুব ছোট্ট হয়,
খুব ছোট্ট হলেও ধরো একটা 1 কেজি, ধরো সাপোজ আমি বলি 1 কেজি তুমি কয়লা জ্বালাবো মনে করছো, ঠিক আছে, 1 কেজি কয়লা জ্বালিয়ে কতটুকু কি হবে, সেইটার থেকেও বড় হয় যদি তুমি 1 কেজি কয়লা পুড়িয়ে যেটুকু তুমি তাপ পাবা, তার থেকে 1 কেজি ইউরেনিয়াম যদি ব্যবহার করো, তাহলে তার তাপ শক্তি অনেক বেশি হয়। তাহলে বুঝতে পারছো কতটা হাই, কতটা তাপ শক্তি কত বেশি হবে যদি দেখো, তাহলে বলছে 30 লক্ষ গুণ। তার মানে 1 কেজি যদি তুমি কয়লা জ্বালাও, যে পরিমাণ তাপ পাবা, মানে যেখান থেকে তাপ থেকে কি পাওয়া যায়, বর্তমানে তাপ থেকে বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে যে তাপ থেকে আমরা 1 কেজি কয়লা জ্বালিয়ে যে পরিমাণ তাপ থেকে আমরা বিদ্যুৎ পাবো, তার থেকে যদি তুমি ইউরেনিয়াম এই তেজস্ক্রিয় মৌলটা জ্বালাও, মানে ব্যবহার করো, তার থেকে 30 লক্ষ গুণ বেশি মানে বেশি আমরা তাপ পাবো। আর তাপ পেলে কি হবে, সেখান থেকে আমরা বিদ্যুৎ পাবো। তাহলে আমার কি ওই সামান্য একটু ইউরেনিয়াম, ধরো কেজির পর কেজি লাগছে আমাদের কয়লা জ্বালাতে, ওর থেকে বরং একটুখানি ইউরেনিয়াম নিয়ে যাও, ওটা জ্বালিয়ে দাও, এত পরিমাণ তাপ পাবো, যে পরিমাণ তাপ পাবো সেটা দিয়ে আমাদের কারেন্টও চলে যাবে। তা সত্ত্বেও এই রেডিও পদার্থ, মানে এই রেডিয়েশন এমন একটা জিনিস, এটাকে মানুষ কিন্তু ব্যবহার করতে খুব ভয় পায়। কারণ এই রেডিয়েশন পদার্থগুলো ব্যবহারের জন্য অনেক দেশে এখনো পর্যন্ত বাই চান্স যদি এটা লিক করে যায়, তাহলে অনেক দেশে অনেক রকমের রোগ হতে পারে। তা দেখলেই ফুসফুসে ক্যান্সার থেকে শুরু করে বিকলাঙ্গ শিশুর জন্ম বাই চান্স যদি লিক করে যায়। এই জন্য ভারত সরকারও এটাকে ব্যবহার করতে, ভারত না যে কোনো সরকারই এটা ব্যবহার করতে ভয় পায়। কিন্তু মনে রাখবে এর পাওয়ারটা এতটাই বেশি হয়, যদি কোনো কেউ মনে করে যে আমরা এটা ব্যবহার করব, তাহলে ব্যবহার করলে কি হবে, কয়লার থেকে অনেক বেশি পাওয়ারফুল। 1 কেজি বদলে যদি 1 কেজি ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তাহলে তার থেকে প্রায় 30 গুণ বেশি কি পাবো আমরা, 30 লক্ষ গুণ বেশি তাপ পাবো। এবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন জায়গায় ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে, আইসোটোপ উৎপাদনে এবং নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদনে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। এটা একটু মুখস্থ করে ফেলবে। তাহলে নিউক্লিয় বিভাজনে কি হয়, বিভাজনে কিন্তু বিভক্ত হয়ে দুটো হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা ভারী নিউক্লিয়াস থাকে, এই জায়গায় যদি ছবি এঁকে দেখে একটা ভারী নিউক্লিয়াস থেকে এটাকে ভেঙে দুটো ছোট ছোট পিস তৈরি হয়ে যায়, এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর যদি বলা হয়, এবার সেকেন্ড টপিক আসছি, সেটা হচ্ছে সংযোজন। সংযোজন যদি আসে, তাহলে সংযোজন মানে কি, দুটো এই উল্টোটা, ঠিক উল্টো প্রসেস। মানে আগেরটাই কি হচ্ছিল, আগেরটাই একটা বড় বিভাজনে একটা বড় ভেঙে দুটো হালকা হালকা নিউক্লিয়াস তৈরি হচ্ছিল। এবার যদি একটা দুটো হালকা নিউক্লিয়াস মিলে একটা বড় আকারের নিউক্লিয়াস তৈরি হয়, তখন তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। অর্থাৎ নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে কি হয়, দুটো হালকা নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে। আর বিভাজনে কি হয়, একটা বড় নিউক্লিয়াস থেকে দুটো হালকা নিউক্লিয়াস তৈরি করে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো নিউক্লিয় সংযোজনটা কি। নিউক্লিয় সংযোজন হলো এই যে একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই দুটো মিলে কি হচ্ছে, একটা বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এইটা যেটা তৈরি হলো, এইটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন, এবং এর সাথে অনেক পরিমাণ তাপ তৈরি করে। তাহলে নিউক্লিয় বিভাজন আর সংযোজনে দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে হিট ক্রিয়েট করে। তাহলে প্রচুর পরিমাণে যদি তাপ উৎপাদন করে, তুমি এবার জিজ্ঞেস করতে পারো নিউক্লিয় বিভাজনে বেশি হিট ক্রিয়েট হয় না সংযোজনে। আমি বলবো সংযোজনে বেশি হিট ক্রিয়েট হয়, কারণ সংযোজনেও কিন্তু একটা বোমাই করা হয়। ওইটা কোন বোমাই দেখলাম, বিভাজনটা হয় পরমাণু বোমে, পরমাণু বোম, বিভাজন হয় পরমাণু বোম। আর যদি বলা যায় সংযোজন কোথায় কোথায় হয়, আমি বলবো সংযোজন হয় হাইড্রোজেন বোমায়। কারণ দেখতে পাচ্ছ এগুলো কি কি আছে, হাইড্রোজেন রয়েছে না, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন বোমা, তাই না? তাহলে হাইড্রোজেন বোমায় কোন জায়গায় ব্যবহার করা হয়, নিউক্লিয় সংযোজন। এছাড়া কোথায় ব্যবহার হয়, সংযোজন দন্তের স দিয়ে শুরু, সংযোজন সূর্য দন্তের স দিয়ে শুরু। তাহলে সূর্য বা নক্ষত্রেও কিন্তু কি ব্যবহার করা হয়, সংযোজন। ক্লিয়ার হলো না? তাহলে বিভাজনের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার করা হয়, পরমাণু বোমাই ব্যবহার করা হয়। আর হাইড্রোজেন বোমায় সংযোজন, তাই তো? তাহলে সংযোজন কোন জায়গায়, সংযোজন মনে রাখবে, গুলিয়ে যায় না যেন। সংযোজন ব্যবহার করা হয় হাইড্রোজেন বোমায় এবং সূর্য বা নক্ষত্রেতে সংযোজন। সূর্য সংযোজন, দন্তের স দিয়ে সূর্য, দন্তের স দিয়ে সংযোজন, ব দিয়ে বিভাজন, ব দিয়ে হচ্ছে বোমা। ক্লিয়ার হলো? এবার এখানে দেখে বুঝতে পারছো, আমি একটা বিক্রিয়া দেখেছি, সংযোজনে কি হচ্ছে, দুটো হালকা নিউক্লিয়াস থেকে কি হচ্ছে, দুটো হালকা নিউক্লিয়াস থেকে একটা ভারী নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস গঠন হচ্ছে।
তাহলে এর যদি রিয়াকশনটা আমরা দেখি তাহলে দেখো একটা ডয়টেরিয়াম মানে এটাকে বলা হয় হাইড্রোজেনের, এটা হচ্ছে ডয়টেরিয়াম, এটাকে এই হাইড্রোজেন 1,3 বলা হয় মানে ট্রাইটিয়াম। 1,2 হাইড্রোজেন 1,2 যেটা রয়েছে এটাকে দেখো ডয়টেরন, আর এটাকে বলা হয় ট্রাইটিরন। তাহলে ক্লিয়ার হলো কি বললাম? এই দুটো মিলে যেটা তৈরি হয় এটা এবং কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, এবার চলে আসি নেক্সট টপিক, যে কি বলা হবে। দেখো নিউক্লিয় সংযোজন, তাহলে একাধিক হালকা নিউক্লিয়াস একসঙ্গে জুড়ে অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াস গঠন হলে তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনেও কিন্তু শক্তি উদ্ভব হয় এবং সূর্যের মধ্যে যেটা দেখা যায়, সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন দেখা যায়। আশা করি ক্লিয়ার করতে পারলাম। সূর্যের মধ্যে সংযোজন, বিভাজন আর নিউক্লিয় সংযোজনের পার্থক্য দেখো। বিভাজনে কি হয়, একটা ভারী নিউক্লিয়াস থেকে হালকা নিউক্লিয়াস তৈরি হয়। সংযোজনে কি হয়, সংযোজনে হালকা নিউক্লিয়াস থেকে অনেক ভারী নিউক্লিয়াস তৈরি হয়। ক্লিয়ার হলো? সংযোজনে হালকা মিলে মানে সংযোজনে এরকম হয়, দুটো মিলে একটা বড় তৈরি হলো। আর বিভাজনে কি হয়, একটা বড় থেকে দুটো হালকা হালকা তৈরি হলো। এটা হচ্ছে বিভাজন আর সংযোজনের পার্থক্য। সংযোজনে কম তাপ শক্তি উৎপন্ন হয় আর এখানে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়। ভুল হয় না যেন, সংযোজনে কিন্তু বেশি তাপ শক্তি। কারণ দেখো সূর্যের মধ্যে তুমি একটা বোঝো, সূর্যের একটা বোমের আর কত হিট ক্রিয়েট করবে, একটা পরমাণু বোম ফেলে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করতে পারে, ম্যাক্সিমাম 2000 ডিগ্রি। এটাও কম নয়, 2000 ডিগ্রি, 100 ডিগ্রিতে জল ফোটে মানে 2000 ডিগ্রি ভেবে দেখো। তা সত্ত্বেও বলবো এটা হচ্ছে কম তাপ শক্তি উৎপন্ন হয়, কিন্তু এটা কয়েক লক্ষ, একটা নিউক্লিয় বিভাজনে সূর্যের মধ্যে যেটা হয় আর কি, নিউক্লিয় বিভাজনে, ভুল বললাম, সংযোজনে কি হচ্ছে, বেশি তাপ শক্তি, এটা সূর্যের মধ্যে হচ্ছে। সংযোজন মানে কি, সূর্যের মধ্যে হচ্ছে, সংযোজনে সূর্যে হয়। তাহলে সূর্যে কত লক্ষ গুণ শক্তি থাকে জানো তো? তাহলে কোনটাই বেশি, একটা বিভাজনে ধরো ম্যাক্সিমাম এতে কত ডিগ্রি তৈরি করতে পারবে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, এর বেশি নয়। কিন্তু এটাই কয়েক লক্ষ লক্ষ গুণ, মানে একটা সূর্যের মধ্যে কত হিট থাকে, তাহলে এই ক্ষেত্রে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটা সাধারণ উষ্ণতায়, নিশ্চয়ই তুমি জানো বোম ফেলতে গেলে তো আর আলাদা করে কোনো রকম উষ্ণতা দরকার হয় না, এটা নর্মাল উষ্ণতায় এইটা করানো সম্ভব হয়ে যাবে। কিন্তু নিউক্লিয় সংযোজনের জন্য 10⁻7 ডিগ্রি থেকে 10⁻8 ডিগ্রি, 10⁸ মানে বুঝতে পারছো, 10-এর পরে 8টা শূন্য, মানে 1-এর পরে 8টা শূন্য, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলে তবেই নিউক্লিয় সংযোজন ঘটানো সম্ভব। তাহলে পার্থক্য এইটুকু আসলেই চলবে। পরীক্ষায় এই টাইপের আরও কিছু প্রশ্ন আসে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে আমাদের এই অবধি টপিক। নেক্সট, এবং এই যে ভিডিওগুলো যেগুলো বললাম সবই ডেসক্রিপশানে PDF থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। এবং নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী এবং 10 ইয়ার্সে কোন বছরে কি এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আজকে এই অবধি।